আপনি কি জানেন বেশিরভাগ ইনভেস্টররা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ঠিক তারপর থেকেই সেই ফান্ডের পারফরমেন্স কমতে শুরু করে? কি আপনার সাথেও এরকম কোনো ঘটনা হয়েছে নাকি? হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কারণ আমরা ইনভেস্টমেন্ট করি ইমোশনালি, ডেটা অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করি না। আজ আমি আপনাকে বোঝাবো যে কেন টপ পারফর্মিং ফান্ডে ইনভেস্টমেন্ট এখনই করা উচিত না, আর সেই সাথে আরও একটা জিনিস বোঝাবো যে কোন ফান্ড ইনভেস্টমেন্ট করার জন্য যোগ্য, কিভাবে আপনি বুঝবেন যে এই ফান্ডটা ইনভেস্টমেন্ট করলে আগামী দিনে ভালো রিটার্ন দেবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল is SEBI registered, APMI registered and AMFI registered. I have also done some NISM certification like equity derivative, currency derivative, commodity derivative, portfolio management services and mutual fund distributor also. সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমাদের টপ পারফর্মিং ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। ভিডিও শুরু করার আগে পুরনো দর্শক এবং নতুন যারা এসছেন আমাদের চ্যানেলে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এখনও পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড না করে থাকেন তাহলে গুগল প্লে স্টোর থেকে পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করুন। আর আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করে নিন। আর সেখানে কেওয়াইসি প্রসেস করার পরই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। আর সেখানে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। আমাদের টিম মেম্বাররা পুরো রেডি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই ভিডিওর মূল টপিকে। তো আজকে আমরা জানবো কেন টপ পারফর্মার ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। এই কনসেপ্টটা বোঝাতে গিয়ে আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে পাস্ট পারফরমেন্স ভার্সেস ফিউচার পারফরমেন্স। ধরুন আপনি একটা ফান্ড চুজ করেছেন যেটা গত বছর 30% রিটার্ন দিয়েছে, আর আপনি এই রিটার্নটা দেখেই ভেবে নিলেন এটাই বেস্ট ফান্ড, এটাতেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু সমস্যা হলো ওই ফান্ডের রিটার্নটা এসেছে কারণ মার্কেট এখন অনেকটাই আপে রয়েছে। তাই যে ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ডের ন্যাভ কিন্তু এখন অনেক হাই, আর এই হাই প্রাইসে আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন তারপরেই কিন্তু একটা কারেকশানের পিরিয়ড আসে। অর্থাৎ কালকে যে আন্ডার পারফর্ম করেছে আজকে সে আউট পারফর্ম করছে, আবার আগামী কাল কিন্তু সে আন্ডার পারফর্ম করতেই পারে। তাই অতীতের রিটার্ন দেখে কখনোই ভবিষ্যতের চিন্তা করে ইনভেস্টমেন্ট করা কিন্তু উচিত নয়। এই আন্ডার পারফর্ম আউট পারফর্ম এটাই কিন্তু নর্মাল মার্কেট পারফরমেন্স সাইকেল, এভাবেই কিন্তু মার্কেটটা চলছে। নেক্সট পয়েন্ট, পারফরমেন্স রোটেটস, ইট ডাজন্ট স্টে ফিক্সড। অর্থাৎ এই যে মার্কেটের পারফরমেন্স এটা কিন্তু সমান তালে কিন্তু চক্রাকারে চলতেই থাকে। অর্থাৎ রোলার কোস্টারের ক্ষেত্রে আমরা যেমন দেখি একটা আপ টাইম আসে, একটা ডাউন টাইম আসে, স্টক মার্কেটের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সময় চলতেই থাকে, এরকম একটা সাইকেল চলতেই থাকে। লাস্ট 10 থেকে 15 বছরের ডেটা যদি আপনি চেক করেন তাহলে দেখবেন লাস্ট 10 থেকে 15 বছরে যারা খুব সুন্দর পারফর্ম করেছে, আউট পারফর্ম করেছে, তাদের মধ্যে 25 থেকে 30% যে পরের বছরও রাইট পারফর্ম করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ বাকি 70 to 80% ফান্ড কিন্তু পরের বছর আন্ডার পারফর্ম করেছে। এখন এই মুহূর্তে আপনি যদি বর্তমানের রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার এটা পাস্ট পারফরমেন্সকে ভবিষ্যতের জন্য বেশি ফিস দিয়ে কেনা হলো, যেটা ভবিষ্যতেও কিন্তু রিপিট করতে নাও পারে। তাই সব সময় আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন মাত্র 1 বছর 2 বছর 3 বছরের রিটার্ন দেখে করবেন না। কমসে কম 5 বছর বা 7 বছরের পারফরমেন্স দেখুন, কনসিস্টেন্সি দেখুন, তারপরেই ইনভেস্টমেন্ট করুন। থার্ড পয়েন্ট, ভ্যালুয়েশন ম্যাটার্স মোর দ্যান রিটার্ন। মিউচুয়াল ফান্ড মানেই তো একটা পোর্টফোলিও, আর পোর্টফোলিও মানেই আপনি বেশ কিছু স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন, আর প্রত্যেকটা স্কিমের পিছনে কিন্তু লুকিয়ে রয়েছে বেশ কতগুলো স্টকের ভ্যালু।
অর্থাৎ স্টকের ভ্যালুয়েশন যখন বেড়ে যায় তখনই কিন্তু সেই স্কিমগুলো আউট পারফর্ম করে। তাহলে হাই রিটার্ন মানেই কিন্তু একটা হাই ভ্যালুয়েশন। এবার ওই হাই ভ্যালুয়েশন ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই হাই ভ্যালুয়েশন অর্থাৎ এক্সপেন্সিভ ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ভবিষ্যতে রিটার্ন কম পাওয়ারই সম্ভাবনাটা বেশি থাকে। তাই যে সময় মার্কেট চিপে থাকে সেই সময় আন্ডার পারফর্মিং বা অ্যাভারেজ পারফর্ম করছে যে সমস্ত ফান্ড, সেই সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট করলে তার থেকে কিন্তু রিটার্নটা অনেক বেশি ভালো জেনারেট করা যায়। নেক্সট পয়েন্ট, ইনভেস্টর বিহেভিয়ার। চেজিং রিটার্ন ইজ এ ট্র্যাপ। একটা ইন্টারেস্টিং ডেটা মর্নিংস্টার স্টাডি করে বলছে যে মিউচুয়াল ফান্ডের লাস্ট 10 বছর, 15 বছর বা 20 বছরের যদি অ্যাভারেজ রিটার্ন হয়ে থাকে 12 থেকে 13% বা 15%, তবুও বহু ইনভেস্টার যারা অ্যাভারেজ রিটার্ন জেনারেট করেছে 7 থেকে 8%, অনেকে তো 6% রিটার্নও জেনারেট করেছে। এবার অনেকেই ভাবছে যে ব্যাংক যেখানে 7%, 8% দিচ্ছে, যেখানে কোনো রকম কোনো রিস্ক নেই, তাহলে মিউচুয়াল ফান্ড থেকে যদি আমরা 6%, 7% জেনারেট করি তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কি মানে আছে? 100 বার আপনি সত্যি কথাই ভাবছেন, কারণ ব্যাংকে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানে রিস্ক কিন্তু নীল থাকছে, কিন্তু যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু একটা রিস্ক থাকছে। কিন্তু মার্কেটের যে সাইকেল, সেই সাইকেলটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন না। একটা ক্লাসে যখন একটা টিচার প্রতিদিন সেমভাবে সেম স্টাইলে বোঝায়, তারপরেও কিন্তু বছরের শেষে দেখবেন সেই সাবজেক্টে কেউ 80% নম্বর পেয়েছে, কেউ 95% নম্বর পেয়েছে, আবার কেউ দেখা যাবে 25% নম্বরও কিন্তু পাচ্ছে। টিচার তো একই স্টাইলে বুঝিয়েছে, একইভাবে বোর্ডে লিখে বুঝিয়েছে, তারপরেও স্টুডেন্টরা কেন আলাদা আলাদা পারফর্ম করলো? এর কারণ হচ্ছে স্টুডেন্টরা কিভাবে সেই জিনিসটাকে নিচ্ছে, তাদের ব্রেনটাকে কিভাবে কাজে লাগাচ্ছে, তাদের পজিটিভিটি কতটা কাজ করছে নাকি তাদের মধ্যে নেগেটিভিটি কাজ করছে, সমস্ত রকম দিক বিচার বিবেচনা করার পরে তারা কিন্তু টোটাল পারফরমেন্সটা দিচ্ছে। এবার আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টের সময়ও কিন্তু এটা ম্যাটার করে, কারণ ইনভেস্টাররা ফান্ডের পারফরমেন্স দেখে লেট এন্ট্রি করেন এবং আর্লি এক্সিট করে যান, তাই তারা সঠিকভাবে রিটার্নটা কিন্তু জেনারেট করতে পারেন না। টপ ফান্ড টপ পারফরমেন্স দেখে ইনভেস্টমেন্ট তো করে দেয়, কিন্তু যখনই মার্কেট কারেকশন করে সেই সময় তারা প্যানিক করে যায়, পোর্টফোলিওতে সেই লসটা সহ্য করতে পারে না, এই কারণে তারা কিন্তু আগেভাগেই বেরিয়ে যায়। তাহলে তারা কিন্তু ভালো ফান্ডে ঢোকা সত্ত্বেও তারা কিন্তু লস বুক করে বেরিয়ে গেল। অপরদিকে বুদ্ধিমান যারা ইনভেস্টার তারা কি করছে, সেই সময় মার্কেট যখন ক্র্যাশ করছে, যখন ইউনিটের প্রাইস কমে যাচ্ছে, সেই সময় কিন্তু তারা কম দামে বেশি ইউনিট বাই করে রাখছে। এটাই হচ্ছে পার্থক্য। সাইকোলজির দিক থেকে যদি আপনারা ভেবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একই মার্কেট, একই সাইকেল, এখান থেকে কেউ 100% রিটার্ন জেনারেট করছে, কেউ 90% করছে, কেউ 20% করছে, আবার কেউ কিন্তু 7%ও করছে। তো টোটালটাই সাইকোলজির খেলা। আপনি যত শিখবেন, যত বুঝবেন, যত জ্ঞান বাড়াবেন, তত কিন্তু ধীরে ধীরে মার্কেটে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। অধিকাংশ ইনভেস্টাররা কিন্তু টপ ফান্ড, টপ পারফরমেন্স এবং টপ ভ্যালুয়েশন দেখে ইনভেস্টমেন্ট করছে। এরপর মার্কেট যখনই কারেকশন করছে তখনই তারা কিন্তু প্যানিক করে যাচ্ছে, তাদের পোর্টফোলিওতে ওই লাল রঙটা তারা সহ্য করতে পারছে না, লস বুক করে বেরিয়ে যাচ্ছে। আর যারা বুদ্ধিমান ইনভেস্টার তারা কি করছে, তারা কিন্তু টপ পারফর্ম যখন করছে তারা কিন্তু সেই সময় আগে থেকে যারা ইনভেস্টেড ছিল সেই সময় প্রফিট বুক করে বেরোচ্ছে, নাকি সেই সময় এন্ট্রি নিচ্ছে। এন্ট্রি নেওয়ার পারফেক্ট সময় হলো মার্কেট যখন ক্র্যাশ করবে, স্কিমের ন্যাভ যখন কমে যাবে, সেই সময়ই কিন্তু পারফেক্ট টাইম আপনাদের ইনভেস্টমেন্ট করার। তাই সব সময় মনে রাখবেন মার্কেট সাইকেলের বিপরীতে গিয়ে কাজ করলে চলবে না, মার্কেট সাইকেলকে মানিয়ে নিয়ে বুঝে নিয়ে তারপরেই ইনভেস্টমেন্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 5, স্মার্ট এন্ট্রি স্ট্র্যাটেজি। তাহলে এতক্ষণ তো বললাম যে ইনভেস্টাররা বেশিরভাগ কি করেন এবং কারা কি করেন না এগুলো নিয়ে। তাহলে আপনার এখন বর্তমানে ইনভেস্টমেন্ট করতে গেলে কি করা উচিত? তো স্ট্র্যাটেজি নাম্বার 1,
কনসিস্টেন্সি রিটার্ন দেখুন, অর্থাৎ আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তার 3 বছরের রিটার্ন চেক করুন, নেক্সট তার 5 বছরের রিটার্ন চেক করুন, তারপরে সেটা 7 বছরের রিটার্নটা চেক করুন। কন্টিনিউয়াসলি কোনো ফান্ড যদি ভালো পারফর্ম করে থাকে তবেই সেখানে এন্ট্রি নেবেন। স্ট্র্যাটেজি নাম্বার 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখুন এবং রিস্ক টু রেওয়ার্ড রেশিও দেখুন। যে ফান্ড কম ভোলাটিলিটিতে স্টেডি রিটার্ন দিচ্ছে সেটাই কিন্তু সেফার, এই ধরনের ফান্ড চুজ করুন। স্ট্র্যাটেজি 3, ভ্যালুয়েশন অফ আন্ডারলাইং সেক্টর দেখুন। যদি ফান্ডের হোল্ডিংস হাই পি রেশিওতে থাকে তাহলে সেই মুহূর্তে সেই ফান্ডে এন্ট্রি না নেওয়াই বেটার। স্ট্র্যাটেজি 4, এসআইপি রুট ফলো করুন। আপনি যদি এত সমস্ত অ্যানালাইসিস না করতে পারেন তাহলে কিচ্ছু বোঝার দরকার নেই, নিয়মিত কনসিস্টেন্সি আপনি এসআইপি চালিয়ে যান। আপনার মার্কেট টাইমিং করার দরকার নেই, এসআইপি আপনাকে অ্যাভারেজ কস্ট বেনিফিট দেবে। ভিডিওর একদম শেষে এসে পুরো ভিডিওর যে একটাই মূল বক্তব্য সেটা বোঝানোর চেষ্টা করছি আমি 2 লাইন দিয়ে, যে কোনো টপ পারফরমেন্স ফান্ড চুজ করার কোনো দরকার নেই, কারণ টপ পারফর্মিং ফান্ড মানেই যে সেফ ইনভেস্টমেন্ট তা কিন্তু নয়, বরঞ্চ টপ পারফর্মিং ফান্ড এটাই সিগন্যাল দিচ্ছে যে সে এখন অনেকটা রান আপ করেছে, এবার তার রেস্টের পালা, এবার সে বিশ্রাম করবে। সঠিক সময়ে সঠিক ভ্যালুয়েশন দেখেই ফান্ড নির্বাচন করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এটা আপনি তখনই করতে পারবেন যখন এক্সাইটমেন্ট দিয়ে নয়, সঠিক অ্যানালাইসিস দিয়ে আপনি ফান্ড চুজ করবেন। আর এই ফান্ড চুজ করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম হেল্পের দরকার হয় তাহলে পিএইচডি ক্যাপিটালের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। 7074751778 এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত রকম হেল্প কিন্তু আপনি আমাদের থেকে পাবেন, আমরা সব সময় আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আলটিমেটলি হেলথ ইজ আওয়ার রিয়েল ওয়েলথ।